তো বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে যদি কোনো গতিশীল আধান থাকে, ঠিক আছে, গতিশীল আধান কোনো ধরলাম আমরা কিউ আধান, কিউ মানের আধান ভি বেগে, মানে ওইটার বেগ হচ্ছে ভি, ভি বেগে বি চৌম্বক ক্ষেত্রে, চৌম্বক ক্ষেত্রকে বি দ্বারা লেখা হয়, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ভি বেগে এটা তো আমরা জানি, কিউ আধান এটা জানি, বি চৌম্বক ক্ষেত্রে, চৌম্বক ক্ষেত্রে যদি প্রবেশ করে তাহলে একটা বল অনুভব করে। কিউ আধান ভি বেগে বি চৌম্বক ক্ষেত্রে যদি প্রবেশ করে তাহলে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে যে একটা বল অনুভব করে, আর সেই বলের মান হয় এফ সমান কিউ ভি বি সাইন থিটা। এই বলের মান হয় এফ সমান হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। আর যেহেতু এটা চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করছে তাহলে এখানে চৌম্বক বল অনুভব করবে, তাহলে এইখানে আমরা এম দিয়ে লিখলাম ম্যাগনেটিক ফোর্স, এফ এম সমান কিউ ভি বি সাইন থিটা। এবার প্রশ্ন আসতে পারে যে সাইন থিটা কেন, কস থিটা কেন হয়নি, এটা আমরা পরে জানবো, ঠিক আছে, সাইন থিটা কেন আসছে। তাহলে আমরা এখান থেকে দেখে বলতেই পারি এফটা হচ্ছে আধানের সমানুপাতি, এফটা ভি এর সাথেও সমানুপাতি, ভি সাইন থিটার সাথে সমানুপাতি, ভি সাইন থিটার সাথে পুরোটার সাথে নিতে, আর এটা হচ্ছে এফ ভেরিজার বি, মানে আধান যত বাড়বে বল তত বাড়বে, ভি সাইন থিটার মান যত বাড়বে এফ তত বাড়বে, বি যত বাড়বে এফ তত বাড়বে। বি মানে কি চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে আধানটার মান। এবারে এই আধানটার ভেক্টর রূপ কী হতে পারে, এটা তাহলে মান যদি বলে এইটার ভেক্টর রূপ, ঠিক আছে, বল একটা ভেক্টর রাশি, এই বলের ভেক্টর রূপ এফ ভেক্টর লিখলাম আমরা এফ এম, ঠিক আছে, কিউ ভি বি সাইন থিটা, আমরা এটা কিউটাকে বাইরে রাখলাম আর এখানে করলাম আমরা ভি ক্রস বি, এটা হচ্ছে ভেক্টর রূপ। এটা কিভাবে চলে এলো, কেননা আমরা 11-এ পড়েছি যদি দুটো ভেক্টর থাকে, এ একটা ভেক্টর আর একটা ভেক্টর বি, এই দুটো ভেক্টরের মাঝে যদি ক্রস গুণ থাকে তাহলে এটা কত হয়, এ বি সাইন থিটা। এটা ভেক্টর, ভেক্টর চ্যাপ্টারে পড়েছি আমরা। উল্টাভাবে ভাবতে পারি যদি এ বি সাইন থিটা থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি এ ক্রস বি, সেরকম এখানে আছে ভিবি সাইন থিটা, তাহলে আমরা কি লিখবো ভি ক্রস বি। যেমন এ বি সাইন থিটাকে আমরা লিখছি এ ক্রস বি, সেরকম ভিবি সাইন থিটাকে আমরা লিখবো ভি ক্রস বি। এটা হচ্ছে ভেক্টর রূপ, ঠিক আছে। আর ভেক্টর রূপ, আর আমরা এখান থেকে বলতে পারি, কারণ এটা ভেক্টরের নিয়ম ছিল, ঠিক আছে, এই যে এফ, এই বলটা, এই বলটা ভি এর সাথেও লম্ব আর এফটা হচ্ছে বি এর সাথেও লম্ব, মানে বলটা এই যে চৌম্বক বল, চৌম্বক বল শুধু এফ দিয়ে আপাতত লিখছি আমরা, এফটা কার উপর লম্ব, ভি, মানে বেগের উপরে লম্ব, এই চৌম্বক বলটা বেগের উপরে লম্ব, আর এই বলটা চৌম্বক ক্ষেত্রের উপরও লম্ব, বি মানে চৌম্বক ক্ষেত্র, তাহলে এই বলটা চৌম্বক ক্ষেত্রের উপর লম্ব আর বেগের উপরও লম্ব, এই যে মাঝে যে দুটো আছে ব্র্যাকেটে এই দুটোর উপরে লম্ব, এটা হলো ভেক্টর রূপ। তাহলে এটা তো মান আমরা জানি, এটার ভেক্টর রাশি, তাহলে মান তো জানি কিউ ভিবি সাইন থিটা, এটা হলো ভেক্টর রূপ। তাহলে ভেক্টরের তো মান আর দিক দুটোই আছে, তাহলে দিক বের করার তো কোনো সূত্র থাকবে অবশ্যই। তো ওই দিক বের করার সূত্র, তিনটে সূত্র আছে দিক বের করার, ঠিক আছে। তার মধ্যে প্রথমে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে স্ক্রু রুল, স্ক্রু নিয়ম, ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম, যেটা স্ক্রু স্ক্রু নিয়ম, স্ক্রু নিয়ম। আগে আমরা লিখি এই চৌম্বক বলটা কত ছিল, ভেক্টর রূপটা কিউ ব্র্যাকেটে ছিল ভি ক্রস বি, এই দুটো ভেক্টর রাশি, এই দুটোর মাথায় ভেক্টর হয়েছে, কিন্তু এটি কি আধান, আধান কি ভেক্টর রাশি, আধান স্কেলার রাশি, সেই জন্য এটার উপর ভেক্টর চিহ্ন পড়বে না, ঠিক আছে। স্ক্রু রুল আমি ধরে নিলাম, আপাতত আপাতত ধরে নিচ্ছি এই দিক বরাবর ভি কাজ করছে, ধরে নিচ্ছি, ঠিক আছে, যেদিকে হোক ক্রিয়া করতে পারে, আর এদিক বরাবর বি, এই দিক বরাবর আধানটা, আধানটা এই দিক বরাবর ভি বেগে যাচ্ছে, আর চৌম্বক ক্ষেত্র এই দিক বরাবর কাজ করছে। এবার প্রশ্ন হচ্ছে আধানটার উপর কোন দিকে বল অনুভব করবে আধানটা, তো এটা জানার জন্য স্ক্রু রুল আছে। স্ক্রুটাকে এই যে এই দুটো ভেক্টর আছে, এই দুটো ভেক্টরের মাঝ বরাবর রাখবো স্ক্রুটাকে,
এবারে রুলটা কি, ভি ক্রস বি, ভি ক্রস বি মানে স্ক্রুটাকে কোন দিক থেকে কোন দিক ঘোরাইতে হবে, ভি থেকে বি এর দিকে। ভি ক্রস বি মানে আধান মানে স্ক্রুটাকে ঘোরাইতে হবে ভি থেকে বি এর দিকে। এটা ভি আর এটা হচ্ছে বি। আমি যদি ভি থেকে বি এর দিকে ঘোরাচ্ছি, এটা ভি থেকে বি এর দিকে, ভি থেকে বি এর দিকে যদি এইরকম বরাবর ঘোরাই কোনো স্ক্রুকে, সেই স্ক্রুটা কোন দিকে যাবে, স্ক্রুটা কোন দিকে যাবে, এরকমভাবে ঢোকালে ভিতর দিকে যাবে। আর ভিতর দিক কেমনভাবে যাচ্ছে, লম্বাভাবে যাচ্ছে কি না, তাহলে আমরা বলতে পারি এইখানে বোর্ডের সাথে কেমনভাবে যাবে, বোর্ডের সাথে লম্বভাবে ভিতর দিকে যাবে। তো ভিতর দিকে যাচ্ছে বলে ভিতর দিকে যে চিহ্নটা ব্যবহার করা হয়, এই জায়গাটা কেমন দেখতে পাবো আমরা, এরকম ক্রস আকারের, ভিতরটাকে দেখা যায় এরকম ক্রস আকার। আর যদি বাইরের দিকে আসতো তাহলে আমরা একটা ডট দেখতে পাবো না, ডট, সেখানে বাইরের দিকেরটাকে চিহ্ন করা হয় এরকম দিয়ে, এইটা মানে বহির্মুখী, এই যে আমরা ডট দেখতে পাবো পেনটা। আর যদি এই দিক বরাবর যায় মানে ভিতর দিকে যাচ্ছে, এটাতে চিহ্ন ধরে নিতে হবে, এটা ভিতর দিকে যাচ্ছে, তখন আমরা ব্যবহার করবো এরকম ক্রস দিয়ে। আর যদি বহির্মুখী হয় তাহলে এইটা, ঠিক আছে। তাহলে বোর্ডের সাথে লম্বা হবে ভিতর দিকে, সেই ভিতর দিকে বলি চিহ্নকে আমরা কেমনভাবে দিয়েছি, এরকমভাবে, ঠিক আছে। এবারে আমরা যেটা একটু আগে বললাম, এই জায়গাতে এদিক বরাবর ভি আর এদিক বরাবর বি, এইটা এই ব্লুটা যদি ভি কাজ করে, এদিক বরাবর যদি বি কাজ করে, ঠিক আছে। আর বলার দিক কোনটা, বোর্ডের সাথে লম্বভাবে ভিতর দিকে, তার মানে এই দিক বরাবর কাজ করছে কিনা, এইটা হচ্ছে বলার দিক, বোর্ডের সাথে লম্বভাবে ভিতর দিকে কাজ করছে। তাহলে এইটা হচ্ছে বল, বল বি এর সাথেও লম্ব আছে, এই যে এটা বি আর এটা কি ভি, এইটা বি আর এটা ভি, বি এর সাথেও লম্ব আর ভি এর সাথেও লম্ব। এটাই বলেছিলাম একটু আগে, বলটা কার কার উপর লম্ব হয়, বলটা বি এর উপরে লম্ব আর বলটা ভি মানে বেগের উপরে লম্ব, দুটোর উপরেই লম্ব হয়, ঠিক আছে। এটা হচ্ছে ভি আর বি। এইবার আমরা এই দিক বরাবর বি রাখলাম, ধরে নিচ্ছি এই দিক বরাবর বি চৌম্বক ক্ষেত্র কাজ করছে আর এই দিক বরাবর ভি কাজ করছে। সূত্রটা কি, স্ক্রু কোথায় রাখবো আমরা, স্ক্রু এই মাঝ বরাবর রাখবো, এই মাঝ বরাবর স্ক্রু রেখেছি। তারপরে নিয়ম কি, কোথা থেকে কোথায় ঘোরাতে হবে, ভি থেকে বি এর দিকে, ভি ক্রস বি মানে ভি থেকে বি এর দিকে, এইটা ভি আর এইটা বি, ভি থেকে বি, ভি থেকে বি মানে স্ক্রুটাকে এই বরাবর ঘোরাতে হবে, এই দিক থেকে এই দিকে, এই দিক, কেননা এটা ভি এটা বি, ভি থেকে বি এর দিকে মানে স্ক্রুটা কি উপর দিক খুলে আসবে কিনা, এদিক বরাবর যদি কোনো স্ক্রুকে খোলা হয় কোন দিকে আসবে, বাইরের দিকে, বহির্মুখী হবে। তাহলে এইখানে হবে বোর্ডের সাথে লম্বভাবে, বোর্ডের সাথে লম্বভাবে কোন দিকে আসবে, এটা আগেরটা ছিল ভিতর দিকে, এটা বাইরের দিকে। আর বাইরের দিকে যদি হয় তাহলে আমরা এইরকম চিহ্ন দিয়ে লিখি, এরকম ডট নিয়ে এরকম করে গোল, বাইরের দিকে, বাইরের দিকে হলে আমরা এই ডটটাই দেখতে পাবো, ঠিক আছে, এটাতে কোনো অসুবিধা নেই। আর এইটা যদি আমরা ফিল করতে চাই যে ভি আর বি এর সাথে কীভাবে লম্ব, এটা ভি, এটা ভি আর এটা বি, আর এটা কীভাবে বলার দিক, বোর্ডের সাথে লম্ব হবে বাইরের দিকে মানে এটা, তাই তো। এবারে এই যে এটা ব্লুটা, ব্লুটা এটার সাথেও লম্ব, লালটার সাথেও লম্ব আর কালোটার সাথেও লম্ব। আমরা ওইটাই বললাম যে এফটা কার কার উপর লম্ব, ভি এর উপরও লম্ব আর এফটা বি এর উপরও লম্ব, ঠিক আছে। যদি এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে টিউশনে করবে, ঠিক আছে। এটা হচ্ছে স্ক্রু নিয়ম। স্ক্রু নিয়ম বাদ দিয়ে পরেরটা আছে ম্যাক্সওয়েল এই ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম ক্লাস 10-এ ছিল, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। বাম হাতের 3টে আঙুলের কথা আমরা বলেছিলাম ক্লাস 10-এ, যদি কেউ পড়ে থাকিস, এটাকে বলা হয় তর্জনী,
এটাকে বলা হয় মধ্যমা, আর এটাকে বলা হয় বৃদ্ধাঙ্গুলি। এটা তর্জনী, এটা মধ্যমা, আর এটা বৃদ্ধাঙ্গুলি। এই তিনটা পরস্পরের সমকোণে রাখতে হবে, পরস্পরের সমকোণে। ঠিক আছে, পরস্পর যদি সমকোণে রাখা হয়, তর্জনী তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক, এটা কোন দিক নির্দেশ করে? তর্জনীটা তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক। আর মধ্যমা হচ্ছে কারেন্ট, মানে তড়িৎ প্রবাহের দিক যদি নির্দেশ করে, তাহলে এইটা বলের দিক নির্দেশ করবে। আমরা এরকমই পড়েছিলাম যে বলের দিক নির্দেশ করবে। তাহলে তর্জনী তর্জনী কিসের দিক নির্দেশ করবে? চৌম্বক ক্ষেত্রের দিক। তর্জনীকে কোন দিকে রাখবো? চৌম্বক ক্ষেত্রের দিকে। অবশ্যই মনে রাখতে হবে তর্জনীকে চৌম্বক ক্ষেত্রের দিকে। মধ্যমা মধ্যমা ঠিক আছে, মধ্যমাকে কোন দিকে রাখতে হবে? তড়িৎ প্রবাহের দিকে। তাহলে তড়িৎ প্রবাহের দিকে মানে কি? এখানে তড়িৎ প্রবাহ বাদ দিয়ে আধানে দেওয়া থাকতে পারে। এই তড়িৎ প্রবাহ কোন দিকে যায়? যেদিকে প্লাস যায় সেদিকে তো তড়িৎ প্রবাহ হয়। তড়িৎ প্রবাহের দিক মানে কি? যেদিকে ইলেকট্রন যায় তার বিপরীতে, মানে প্লাস যাচ্ছে, কারেন্ট যাচ্ছে মানে কি? যেমন আমরা এটা হয়তো পড়েছি অনেকবার, যে কারেন্ট যেদিকে যায়, কারেন্ট যদি এই দিকে যায়, ঠিক আছে, আর ইলেকট্রন কোন দিকে যাবে? তার বিপরীত দিকে। ইলেকট্রন মানে কি? মাইনাস তার বিপরীতে যায়। আর কারেন্ট যাচ্ছে মানে আমরা ধরে নিতে পারি এটা প্লাস যাচ্ছে। কারেন্ট যাচ্ছে মানে প্লাস আধান যাচ্ছে, ওইটুকু মনে রাখতে হবে। কারেন্ট যাচ্ছে মানে প্লাস আধান যাচ্ছে, কারেন্ট যাওয়া মানে প্লাস আধান যাওয়া, আর প্লাস যেদিকে যাচ্ছে মাইনাস তার বিপরীতে আসবে। তাহলে আমরা এটাকে তড়িৎ প্রবাহের দিকে এই জায়গাতে স্টার দিয়ে আমরা লিখছি একটু কথা, যে ধনাত্মক আধানের দিকে, এটাও লিখতে পারি আমরা ধনাত্মক আধানের দিকে। ঠিক আছে, যদি রাখা হয় তাহলে তর্জনীকে কোন বরাবর রাখা হয়েছে? তর্জনীকে চৌম্বক ক্ষেত্রের দিকে, আর মধ্যমাকে রাখা হয়েছে তড়িৎ প্রবাহের দিকে, মানে ধনাত্মক আধানের দিকে। যদি রাখা হয় এরকম, তাহলে এই যে বৃদ্ধাঙ্গুলি, এটা সমকোণে আছে, ঠিক আছে, এখানে বোঝা যাচ্ছে না, কেননা 3D তে আঁকা যাবে না। এখানে বৃদ্ধাঙ্গুলি কিসের দিক নির্দেশ করবে? যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক, মধ্যমা তড়িৎ প্রবাহের দিক, তাহলে বৃদ্ধাঙ্গুলি বলের দিক। কোন বল? চৌম্বক বলের দিক নির্দেশ করবে। যদি এখান থেকে শর্টে প্রশ্ন আসে যে চৌম্বক ক্ষেত্র ও ধনাত্মক আধানের যে বেগ, তার মধ্যবর্তী কোণ কত? চৌম্বক ক্ষেত্র, এটা তো চৌম্বক ক্ষেত্র তর্জনী, আর এটা কি? মধ্যমার বরাবর কি হচ্ছে? ধনাত্মক আধান। আর এই বৃদ্ধাঙ্গুলি কোন দিক নির্দেশ করে? বল। যদি প্রশ্ন আসে চৌম্বক ক্ষেত্র আর ধনাত্মক আধানের মধ্যবর্তী কোণ কত, এই দুটোর মধ্যবর্তী কোণ কত? সমকোণ, 90 ডিগ্রি। এখানে পরস্পর সবাই সমকোণে থাকে, এটাও এটার সাথে 90 ডিগ্রিতে থাকে, এটাও এটার সাথে 90 ডিগ্রিতে থাকে, সবাই সবার সাথে 90 ডিগ্রিতে। ঠিক আছে, তাহলে যে কোনো প্রশ্ন আসুক, হয় যদি প্রশ্ন আসে চৌম্বক ক্ষেত্রের সাথে তড়িৎ প্রবাহের দিকের কোণ কত, 90 ডিগ্রি। তড়িৎ প্রবাহের সাথে বলের দিক মধ্যবর্তী কোণ কত? বলের 90 ডিগ্রি। আবার যদি বলে এটার আর এটার মধ্যবর্তী কোণ কত, তাও 90 ডিগ্রি। এখানে যেটাই প্রশ্ন পড়ুক যে মধ্যবর্তী কোণ কত এই তিনটার মধ্যে, তাহলে তিনটার উত্তর হবে 90 ডিগ্রি। এটা মনে রাখতে হবে। তর্জনীকে রাখবো আমরা চৌম্বক ক্ষেত্রের দিকে, মধ্যমাকে তড়িৎ প্রবাহের দিকে, আর বৃদ্ধাঙ্গুলিকে হচ্ছে বলের দিকে। এটাকে চৌম্বক ক্ষেত্রে ইংরেজি তো ম্যাগনেট, তাহলে এটাকে এম, ঠিক আছে। আর তড়িৎ প্রবাহের ইংরেজি কি? সি। আর বলের ইংরেজি হচ্ছে এফ। এটাকে FMC রুলও বলে, ফাদার মাদার চাইল্ড। এফ দি ফাদার মাদার আর চাইল্ড, ফাদার মাদার চাইল্ডও বলে। এটা হচ্ছে ফাদার, এটা হচ্ছে মাদার, আর এটা হচ্ছে চাইল্ড। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত। এটা যদিও পড়েছি আমরা ক্লাস 10-এ। ঠিক আছে, তো যদি চৌম্বক ক্ষেত্র, যদি এই দিক বরাবর চৌম্বক ক্ষেত্র কাজ করে, চৌম্বক ক্ষেত্রকে কী দ্বারা লেখা হয়? বি দ্বারা। এখানে বি চৌম্বক ক্ষেত্র কাজ করছে। ঠিক আছে, আর আমি ধরলাম আধানটা এই বরাবর গতিশীল, এটা আধানটার গতিশীল।
প্লাস আধান, অবশ্যই প্লাস আধান। তাহলে কোন দিকে বল কাজ করবে? আমরা এখানে পড়লাম ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুসারে চৌম্বক ক্ষেত্রকে রাখবো এই দিক বরাবর। ফ্লেমিং এটা চৌম্বক ক্ষেত্রের দিক, কারেন্টের দিকে এই দিকে হয়ে যাচ্ছে, তো ধনাত্মক আধানের দিক। এটাকে আমাকে উল্টাতে হবে, এটা উল্টাতে হবে, তাই তো? তাহলে এইটা তর্জনী কিসের দিক নির্দেশ করছে? চৌম্বক ক্ষেত্রের দিক। আর এইটা কোন দিকে যাচ্ছে? আধানের দিকে যাচ্ছে কিনা? আধান কোন দিকে গতিশীল? উপর দিকে তো গতিশীল, উপর দিকে যাচ্ছে। তাহলে এই বৃদ্ধাঙ্গুলি কোন দিকে যাচ্ছে? ভিতর দিকে। বোর্ডের সাথে লম্বা হবে ভিতর দিকে। তাহলে এখানে ভিতর দিকে বলতে আমরা কীরকম চিহ্ন দেবো? ভিতর দিকে, এটা কার দিক? বলের দিক, ঠিক আছে? এইটাই যদি আমরা ঘোরাই, এদিক বরাবর বি কাজ করছে, এদিক বরাবর বি। আধানটা এবার প্লাস কিউ, যে আধানটা প্লাস কিউ আধান এই দিকে গতিশীল। আগেরটা কোন দিকে গতিশীল? যেটা উপর দিকে, এবারে নিচ দিকে গতিশীল। তাহলে বল কোন দিক কাজ করবে? আমরা সেই ফ্লেমিংয়ের বাম হস্ত লাগাবো। এই তর্জনীকে রাখবো কোন দিক বরাবর? চৌম্বক ক্ষেত্র বরাবর। কারেন্টকে মধ্যমাকে কোন দিকে রাখবো? কারেন্টের দিক, মানে ধনাত্মক আধানের দিকে। এটা ধনাত্মক আধান, ধনাত্মক আধান কোন দিকে যাচ্ছে? নিচ দিকে যাচ্ছে। তাহলে বলটা কোন দিকে কাজ করছে? বৃদ্ধাঙ্গুলি লম্বাভাবে বোর্ডের দিকে, বাইরের দিকে। এই আঙুলটা তর্জনী, তর্জনী কার দিক নির্দেশ করছে? চৌম্বক ক্ষেত্র। এটা ধনাত্মক আধানের গতি। আর এইটা তাহলে কোন দিক নির্দেশ করবে? বোর্ডের সাথে লম্বাভাবে বাইরের দিকে। এটা বাইরের দিক কাজ করবে কিনা বলটা? এটা কার দিক? বলের দিক, ঠিক আছে? যদি অসুবিধা হয় তাহলে ছবিটা আঁকার পর এরকমভাবে নিজেই বসাবি, ঠিক আছে? এই দিক বরাবর চৌম্বক ক্ষেত্র রাখবি, এই দিক বরাবর ধনাত্মক আধানের গতি। তাহলে এই বৃদ্ধাঙ্গুলি কোন দিকে কাজ করছে? এই দিকেই তো। তাহলে বলের দিক হচ্ছে বহির্মুখী, এরকমভাবে বাইরের দিকে আসবে, ঠিক আছে? এবার যদি চৌম্বক ক্ষেত্রটা আমরা ভিতর দিকে আঁকছি, এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এরকম চৌম্বক ক্ষেত্র মানে কি? বোর্ডের সাথে লম্বা হবে ভিতর দিকে, ঠিক আছে? এটা বোঝা যাচ্ছে যে চৌম্বক ক্ষেত্র হচ্ছে ভিতর দিকে চৌম্বক ক্ষেত্র। আর আমি ধরলাম আধানটা এই বরাবর গতিশীল, একটা প্লাস কিউ আধান এই দিক বরাবর গতিশীল। প্লাস কিউ আধান, অবশ্যই প্লাস কিউ আধানের দিকে রাখতে হবে, কেননা কারেন্টের দিক। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, এটা কোন দিক বরাবর রাখতে হবে? চৌম্বক ক্ষেত্রের দিকে। তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিকে। চৌম্বক ক্ষেত্র কোন দিকে? ভিতর দিকে। তাহলে আমরা এটা ভিতর দিকে স্থাপন করলাম, ঠিক আছে? এটাকে তর্জনীকে। মধ্যমা কার দিক নির্দেশ করে? প্লাস আধানের গতি। প্লাস আধান কোন দিকে যাচ্ছে? এই দিকে। তাহলে আমাকে এরকমভাবে ঘোরাতে হবে, তাই তো? এটা চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে ধনাত্মক আধানের গতি। তাহলে বৃদ্ধাঙ্গুলি কোন দিক নির্দেশ করছে? উপর দিকে, উপর দিকে। তার মানে এখানে বল কোন দিক বরাবর কাজ করবে? এই দিক বরাবর কাজ করবে। এদিকে এদিকে গতি, বোঝা যাচ্ছে না? এফ বলটা কার উপর লম্ব? ভি এর উপর লম্ব, আর বি এর উপরও লম্ব। এটা তো আমরা অনেকবার বললাম, ঠিক আছে? এরকমই যদি আমরা আরেকটা ছবি আঁকি, চৌম্বক ক্ষেত্র এটা কোন দিকে বোঝা যাচ্ছে? বহির্মুখী না বহির্মুখী না অন্তর্মুখী? এটা বোঝা যাচ্ছে চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে, চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে। আর এইখানে প্লাস কিউ আধান এই দিক বরাবর গতিশীল। তাহলে এই ক্ষেত্রে বল কোন দিক কাজ করবে? সবাই ফ্লেমিংয়ের বাম হস্ত লাগাবি, ঠিক আছে? এই ফ্লেমিংয়ের বাম হস্ত মানে ফ্লেমিংয়ের বাম হস্ত নয়, নিজের বাম হস্ত লাগাইতে হবে, ঠিক আছে? তাহলে এটা এইদিকে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র বহির্মুখী, চৌম্বক ক্ষেত্র বহির্মুখী। তাহলে বহির্মুখী মানে এইরকম বরাবর লাগাইতে হবে, চৌম্বক ক্ষেত্র বহির্মুখী। আর এইটা কোন দিকে রাখতে হবে? কারেন্টের দিকে। কিন্তু কারেন্টের দিক কোন দিকে যাচ্ছে? ওই দিকে, তাই তো? তাহলে এটাকে আমরা কীভাবে লাগাবো? এইরকম বরাবর, তাই তো? এটা লাগাবো আমরা কীভাবে? এইরকম বরাবর। এটা তর্জনী, তর্জনী কার দিক নির্দেশ করবে? চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করছে তো, বহির্মুখী। মধ্যমা কার দিক নির্দেশ করছে? প্লাস আধানের গতি। তাহলে এইটা কোন দিক নির্দেশ করবে?
এইরকম এইরকম বসবে এরকম, ঠিক আছে। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, এটা হচ্ছে আধানের দিক। তাহলে এটা কোন দিকে কাজ করছে? নিচ দিক কাজ করছে না, এই যে এটা এই দিক কাজ করবে, এই দিক বরাবর বল কাজ করবে, তাই তো। কিন্তু এইখানে যদি আমরা এই এই জায়গাটাতে প্লাস কিউ বাদ দিয়ে মাইনাস কিউ আধান রাখতাম তাহলে কি হতো? এই জায়গাতে প্লাস কিউ আধান ছিল আগের বারে, তাই তো। এবার আমরা রাখছি মাইনাস কিউ আধান, আর এই মাইনাস কিউ আধানটাকে এদিক বরাবর চালনা করছে। আগে প্লাস কিউ আধানটাকে এদিকে চালনা করেছিলাম, এখন মাইনাস কিউ আধানকে চালনা করছি। তাহলে ফ্লেমিংয়ের বাম হস্ত, এটা কোন দিক বরাবর রাখবো? চৌম্বক ক্ষেত্র ভিতর দিকে। এটা কোন দিকে রাখবো? কারেন্টের দিকে, মানে প্লাস আধানের দিকে। এবার সবাই এই দিকে যদি রেখে দিই তাহলে ভুল হয়ে যাবে। এটা কোন আধানের গতি? মাইনাস কিউ আধানের দিকে যাচ্ছে, তাহলে এইদিকে রাখা চলবে কি? এদিকে রাখা চলবে কি? নাই, মাইনাস কিউ যেদিকে যায় প্লাস কিউ তার বিপরীতে, এটা আমাদেরকে ধরে নিতে হবে, কারণ এটা মাইনাস কিউ আধান আছে। তাহলে মাইনাস কিউ এইদিকে যাচ্ছে, তাহলে প্লাস কিউ আধানটা কোন দিকে যাবে? প্লাস কিউ আধান এইদিক বরাবর গতিশীল হবে কি না? মাইনাস কিউ এইদিকে যাচ্ছে, প্লাস তার বিপরীতে যায়। এইবার আমাদেরকে বসাইতে হবে, আর এইটার কথা ভাবা চলবে কি নাই, ঠিক আছে। এবার আমরা এটাকে রাখবো চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর, মধ্যমাকে রাখব তড়িৎ প্রবাহের দিকে, মধ্যমাকে তড়িৎ প্রবাহের দিকে। তড়িৎ প্রবাহ কোন দিকে যাচ্ছে? প্লাস ওই দিকে যাচ্ছে, এই দিক বরাবর। তাহলে বল কোন দিক কাজ করবে? নিচ দিকে, তাই তো। তাই তো হচ্ছে, এরকমভাবে ঠিক করে বসাইতে হবে সবাইকে, এরকমভাবে নিচ দিক কাজ করছে, নিচ দিক, ঠিক আছে। এটা ভাবতে হবে, কিন্তু আধানটা বল কাজ করছে মাইনাস কিউর উপরে, কিন্তু আমরা প্লাস কিউ ধরে করলাম, কেননা মাইনাস কিউ এদিকে যাচ্ছে, তাহলে প্লাস কিউ এদিকে যাবে, এটা ধরে করলাম, ঠিক আছে। যদি বুঝতে অসুবিধা থাকে বলবে পরে। ফ্লেমিংয়ের বাম হস্ত, তো ফ্লেমিংয়ের বাম হস্ত বাদ দিয়েও আরেকটা নিয়ম আছে, এটাকে বলা হয় মুষ্টি নিয়ম। ডান হাতের রাইট হ্যান্ড পাম রুল, না তালু, ডান হাতের তালুর নিয়ম এরকম হতে পারে কিছু, রাইট হ্যান্ড পাম রুল, ঠিক আছে। যেমন এখানে এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক কাজ করছে, এটা চৌম্বক ক্ষেত্রের দিক, এটাকে নিয়মটা বলি, এরকম ঠিক আছে। এই যে এই আঙুলগুলাকে সোজা খুলতে হবে হাতের তালুকে, ডান হাতের তালুকে, রাইট হ্যান্ড ডান হাতের তালুকে, ঠিক আছে। বাম হাত লাগালে হবে না, ডান হাতের তালুকে এরকমভাবে সোজাসুজি খুলতে হবে, ঠিক আছে। এই যে চারটা আঙুল, এই চারটা আঙুল যদি চৌম্বক ক্ষেত্রের দিককে নির্দেশ করে, এই চারটা আঙুল যদি চৌম্বক ক্ষেত্রের দিককে নির্দেশ করে, ঠিক আছে, তাহলে আর এই যে এই বৃদ্ধাঙ্গুলি যদি কারেন্টের দিককে নির্দেশ করে, বৃদ্ধাঙ্গুলি যদি কারেন্টের দিককে নির্দেশ করে, বৃদ্ধাঙ্গুলি কারেন্টের দিকে রাখতে হবে, আর চৌম্বক ক্ষেত্র এই আঙুলগুলো রাখতে হবে চৌম্বক ক্ষেত্র বরাবর, আর বৃদ্ধাঙ্গুলিকে রাখতে হবে কারেন্টের দিক বরাবর। যদি রাখা হয় তাহলে এই যে হাতের তালুটা বলার দিক নির্দেশ করবে, এই হাতের তালুটা বলার দিক নির্দেশ করবে, এটা বলা রাইট হ্যান্ড পাম্প রুল। এটা সব দিকে সহজ আমার মনে হয়। এরকমভাবে হাতের তালু খুলতে হবে, হাতের তালুকে এই আঙুলগুলোকে রাখতে হবে চৌম্বক ক্ষেত্র বরাবর, বুড়ো আঙুলকে রাখতে হবে কারেন্টের দিক বরাবর। তাহলে যে হাত থেকে যেমন সে ভগবান তো সেই এরকম বেরোয় না, ঠিক আছে, সেরকম এইখান থেকে এইখান থেকে যেটা বেরোবে সেটা বলার দিক নির্দেশ করবে, ঠিক আছে। রাইট হ্যান্ড পাম্প রুল, এটা কীরকমভাবে অ্যাপ্লাই করবো এটাও দেখি। এতগুলো রুল না মনে রাখলে হবে, এতগুলো রুল আছে দিক বের করার, ঠিক আছে। এই রুলটা যদি মনে হয় লিখবো তো লিখেও নিতে পারিস, যে ডান হাতের এই যে বুড়ো আঙুল বাদ দিয়ে বাকি চারটি আঙুলকে যদি চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর ও বৃদ্ধাঙ্গুলিকে কার দিক বরাবর রেখেছিলাম? কারেন্টের দিক বরাবর রাখা হয়, তাহলে হাতের তালু বলের দিক নির্দেশ করবে। এখানে চৌম্বক ক্ষেত্র কোন দিক বরাবর কাজ করছে? বাইরের দিকে,
তাই তো। আর আমি ধরলাম প্লাস কিউ আধান যাচ্ছে এই দিক বরাবর, প্লাস কিউ আধান এই দিক বরাবর যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার কীভাবে রাখতে হবে হাতটাকে, ডান হাতের তালুকে এইরকমভাবে, কেননা এই যে এই আঙুলগুলো, এই আঙুলগুলো তো চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, আর এখানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে, বাইরের দিকে, তাহলে এরকম বরাবর রাখতে হবে। আর এই বৃদ্ধাঙ্গুলি কোন দিকে বরাবর, নিচ দিকে, নিচ দিকে, তাই তো, এই তো সমকোণে থাকছে না, তাহলে এই দিক এরকম বরাবর যদি রাখা হয় তাহলে এটা কোন দিক কাজ করছে, নিচ দিকে। তাহলে এই যে হাত থেকে যেটা বেরোবে এই দিক বরাবর কী কাজ করবে, বল মানে বেগ, না বল বল সরি বল, এদিক বরাবর কী কাজ করবে, বল। এটা যদি না বোঝা গেল তাহলে এটা দেখ, এখানে চৌম্বক ক্ষেত্র বহির্মুখী না অন্তর্মুখী, এটা ভিতর দিকে যাচ্ছে মানে অন্তর্মুখী। তাহলে আমাকে কোন হাতে রাখতে হবে, ডান হাত। ভুল করে বাম হাত রেখে দিলে দিক গোলমাল হয়ে যাবে, ঠিক আছে। ডান হাত, কিন্তু ফ্লেমিংয়ের সময় বাম হস্ত, ফ্লেমিংয়েরটা বাম হস্ত, কিন্তু এটা রাখতে হবে ডান হস্ত। যে কোনো একটা দিক মনে রাখবি, তাহলে গোলাবে নাই, ঠিক আছে। আমরা এইরকম হাতটা খুলবো ডান হাতের, চৌম্বক ক্ষেত্র কোন দিকে যাচ্ছে, ভিতর দিক। এখানে আধানের গতি দেখানো হয়, ঠিক আছে। আধানের গতিকে আমরা রাখলাম এই দিক বরাবর রেখে দিলাম, এটা তো নিচ দিকে নিয়েছে, এটা হচ্ছে আধানের গতি উপর দিক। তাহলে আমরা ডান হাতে খুলবো, ডান হাতটাকে এই দিক বরাবর রাখবো চৌম্বক ক্ষেত্র বরাবর। আর এই যে বুড়ো আঙুল কোন দিক বরাবর দেখাচ্ছে, আধানের গতি, ভি দিয়ে লিখেছি আমরা, আধানের গতি উপর দিক। চৌম্বক ক্ষেত্র এই চারটা আঙুল দ্বারা, এই চারটা আঙুল কোন দিকে যাচ্ছে, ভিতর দিকে। বুড়ো আঙুল কোন দিক নির্দেশ করছে, কারেন্টের দিক। তাহলে আমার এই হাতের তালু কোন দিকে এসছে, এই দিক থেকে, এই দিক থেকে এই দিকে এসছে না হাতের তালুর দিক, ঠিক আছে। তাহলে বল কোন দিক বরাবর কাজ করবে, এদিক বরাবর কাজ করবে। না বুঝতে পারে সেরকমভাবে হাত রাখবি, এই চারটা আঙুলকে চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর, বুড়ো আঙুলকে কারেন্টের দিক বরাবর বা আধানের দিক বরাবর। তাহলে এই যে হাত থেকে এই দিকে, এটা বলার দিক নির্দেশ করবে। তাহলে চৌম্বক বলের দিক আর মান কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবারে আমরা এই যে বল পড়লাম এফ সমান কিউ ভিপি সাইন থিটা, এটার অনেকগুলো নিয়ম আছে, ঠিক আছে, মানে কেস আছে, স্পেশাল কেস। ওই স্পেশাল কেসগুলো আমরা এবারে করবো, কেস 1 কেস 2 করে। আমরা বলে মানটা কি জানি, এফ সমান হচ্ছে কিউ ভি বি সাইন থিটা, তাই তো। এখানে থিটা কার কার মাঝের কোণ, থিটা হলো ভি ও বি এর মাঝের কোণ, ভি আর বি, ভি বলতে আধানের বেগ যেদিকে, আর বি বলতে চৌম্বক ক্ষেত্র। এবার আমরা কেস 1 পড়ছি, কেস 1, ঠিক আছে। কেস 1-এ বলা আছে আধান স্থির, আধান স্থির। আধান যদি স্থির হয় তাহলে বেগ কত, বেগ কত, 0। তাহলে বল কত কাজ করবে, বলের সূত্র কি, কিউ ভি বি সাইন থিটা, তাই তো। এফ সমান হচ্ছে কিউ ভি বি সাইন থিটা, ভি এর মান কত, 0। তারপরে যাই থাকুক লিখিয়ে দিই, কত হবে, বলের মান 0। তাহলে আধান স্থির থাকলে কি চৌম্বক বল ক্রিয়া করে, আধান স্থির থাকলে মনে রাখতে হবে, আধান স্থির থাকলে চৌম্বক বল ক্রিয়া করে না, আধান স্থির থাকলে চৌম্বক বল ক্রিয়া করে না। কিন্তু চৌম্বক বল ক্রিয়া করে না, কিন্তু যদি আধান স্থির থাকে, এটা মনে রাখতে হবে, কিন্তু আধান স্থির থাকলেও তড়িৎ বল ক্রিয়া করে। তড়িৎ বল আমরা পড়েছি তড়িৎ ক্ষেত্রতে, তড়িৎ বল ক্রিয়া করে, মানে আধান যদি স্থির থাকে তাহলে তড়িৎ বল ক্রিয়া করে, আধান যদি স্থির থাকে তাহলে তড়িৎ বল ক্রিয়া করে, ঠিক আছে। কিন্তু আধান যদি স্থির থাকে তাহলে চৌম্বক বল ক্রিয়া করে, আধান স্থির থাকলে চৌম্বক বল ক্রিয়া করে না, কিন্তু তড়িৎ বল ক্রিয়া করে। আর তড়িৎ বলের মান এফ সমান কি হয়, কিউ ইন্টু ই, এটা আমরা তড়িৎ ক্ষেত্রতে পড়েছি। এটা হলো কেস 1।
এবার হচ্ছে কেস 2, সবাই লিখে নিবি, ঠিক আছে? আমি পুরোপুরি এই জন্য লিখে দিচ্ছি। কেস 2, আধানহীন কণা। আধানহীন কণা। আধানহীন যদি হয় তার মানে কিউ সমান কত? 0। কোনো আধানই নেই, কিউ মানে আধান, তো আধান 0। তাহলে বল কত কাজ করবে? এফ সমান কি হয় সূত্রটা? কিউ ভি বি সাইন থিটা, কিউই 0, তাহলে বল কত হয়ে যাবে? 0। আধানহীন কণা, এইটাই প্রশ্ন দিতে পারে। আধানহীন কণা বাদ দিয়ে বলে দিলে একটি নিউট্রন এত বেগে এত চৌম্বক ক্ষেত্রে গতিশীল, তো এর দ্বারা এ কত চৌম্বক বল অনুভব করবে? এ কত চৌম্বক বল অনুভব করবে? এই চৌম্বক বল অনুভবই করবে না, কেননা এটা হচ্ছে আধানহীন কণা, ঠিক আছে? তাহলে আধানহীন কণা বা নিউট্রন কোনো বল অনুভব করে না। এটা কেস 1, কেস 2 হলো। পরেরটা হচ্ছে কেস 3, হচ্ছে আধান চৌম্বক ক্ষেত্রের দিকে গতিশীল। চৌম্বক ক্ষেত্রের দিকে গতিশীল। চৌম্বক ক্ষেত্রের দিকে গতিশীল, ঠিক আছে? মানে এই দিক বরাবর যদি চৌম্বক ক্ষেত্র হয়, এই দিক বরাবর যদি চৌম্বক ক্ষেত্র হয়, আর এইখানে যে আধানটা আছে, অন্য কালার দিয়ে লিখি, প্লাস কি আধান, এই আধানটা চৌম্বক ক্ষেত্রের দিকে, এদিক চৌম্বক ক্ষেত্র, আধান গতিশীল এইদিকেই, ঠিক আছে? তাহলে চৌম্বক ক্ষেত্রের দিকে গতিশীল, আমরা সূত্র কি জানি? এফ সমান কিউ ভি বি সাইন থিটা। থিটাটা কার মাঝের কোণ? ভি আর বি এর। তাহলে ভি আর বি এর মধ্যবর্তী কোণ কত? ভি আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, কেননা দুটো একই দিকে। দুটো একই দিকে হলে তো কোনো কোণ হয় না। কোণ এরকমভাবে কোণ হতে 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 আবার যদি দুটো পরস্পরের বিপরীত হয়ে যায়, তখন মধ্যবর্তী কোণ কত হয়? 180। যেমন এটা একই দিকে, যেমন দুটো তীর চিহ্ন একই দিক, এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। কোণ বাড়তে 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 যদি পরস্পরের বিপরীত হয়ে যায়, তাহলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তাহলে এখানে কোণ কত? এখানে থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে বল কত হবে? এফ সমান কিউ ভি বি সাইন 0 ডিগ্রি। সাইন 0 মান কত? সাইন 0 মান 0। তাহলে বল কত কাজ করবে? 0। তাহলে চৌম্বক ক্ষেত্রের দিকে যদি কোনো আধান গতিশীল হয়, তাহলে তার উপর কোনো বল ক্রিয়া করে না। এটা মনে রাখতে হবে, চৌম্বক ক্ষেত্রের উপর কোনো বল ক্রিয়া করে না, ঠিক আছে? এইটাই যদি আমরা প্রশ্ন আসে যে আধান চৌম্বক ক্ষেত্রের বিপরীতে গতিশীল, তাহলে বিপরীতে যদি গতিশীল হয়, বিপরীত দিকে গতিশীল, চৌম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করছে? ওই দিকে, চৌম্বক ক্ষেত্রের বিপরীতে, তাই তো? চৌম্বক ক্ষেত্র বাম দিক থেকে ডান দিকে, আর এটা হচ্ছে এই দিকে ভিটা। তাহলে বি আর ভি এর মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তো চৌম্বক ক্ষেত্র ওই দিকে আর বেগ কোন দিকে? এই দিকে, তার মানে পরস্পরের বিপরীত কি না? এরকম কি না? তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এফ সমান কিউ ভি বি সাইন 180 ডিগ্রি। সাইন 180 মানও 0, তাহলে বল কত কাজ করবে? 0। তাহলে যদি আধান চৌম্বক ক্ষেত্রের দিকে বা চৌম্বক ক্ষেত্রের বিপরীতে গতিশীল হয়, তাহলে এর দ্বারা কোনো বল কাজ করে না। মনে রাখতে হবে এটা, এর দ্বারা কোনো বল কার্য হয় না, ঠিক আছে?
চৌম্বক ক্ষেত্রের দ্বারা এই ক্ষেত্রে বল সবচেয়ে মিনিমাম হয়। মনে রাখতে হবে এটাও, যদি যদি আধান চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে লিখে দিচ্ছি, ক্ষেত্রের সমান্তরালে সমান্তরালে বা সমান্তরালের বিপরীতে গতিশীল হলে চৌম্বক বল সর্বনিম্ন মানে অর্থাৎ 0, মানে বলেই কাজ করে না। যদি চৌম্বক ক্ষেত্রের দিকে বা বিপরীত দিকে হয় তাহলে কোনো বল কার্য করে না।